তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই দেখো প্রশ্নগুলো রয়েছে। চলো শুরু করছি ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। দেখো প্রথমত বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদের টেক্সট বই থেকে একটা প্যাসেজ নেওয়া হয়েছে এবং সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমাদের সলভ করতে হবে, যাকে আমরা বলি সিন অংশ। তোমাদের ক্লাসের অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে, বইভিত্তিক সাজেশন, অবশ্যই সেগুলো ফলো করো, ফাইনাল পরীক্ষায় মন দিয়ে পড়ো এবং সেটা রেজাল্ট করো। দেখো প্রথমতই বলা হচ্ছে অ্যাবাউট 40 years ago I went to on a long hike through high hills absolutely unknown to tourists in that very old region where the earth penetrated into province. It consisted of barren and monotonous lands. Nothing grew there except wild lavender. দেখো এটা তোমাদের টেক্সট বইতে রয়েছে। ওই গল্পটা একজন লোক ছিল না, যিনি পর্বত আরোহী, তিনি কী করছিলেন, আল্পস পর্বতের মধ্যে একটি অজানা পাহাড়ের মধ্যে কিন্তু তিনি গেছিলেন, যেখানে মানুষজন কিছু ছিল না, সেই সমস্ত এলাকাতে ঘুরছিলেন এবং তিনি জলের জন্য কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং পরিশ্রম করতে করতে একদিনকা কী হয়, একটা নির্জন পরিত্যক্ত একটি গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে দেখতে পারে কি বলতো, আকাশে একদম মেঘমুক্ত আকাশে মেঘমুক্ত আকাশে সুন্দর একটা বাতাস বইছে এবং খুব সুন্দর একটা শীষ দোয়া দাগ দিচ্ছিল, একটা আওয়াজ হচ্ছিল। তিনি চলে যাচ্ছিলেন দিনের পর দিন চলে যাচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি জল পাচ্ছিলেন না। কয়েক ঘন্টা অতিক্রম করে তারপরে কিন্তু তিনি জল আর পান না। তো সেই গল্পটাই কিন্তু এখানে আছে। চলো এবার আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করি, কারণ এই গল্পটা তোমাদের সবার জানা। দেখো প্রথমত বলছে অ্যান্সার দ্য কোশ্চেন, 6টা প্রশ্ন, 6 নম্বর। 1 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস গোল হোয়েন হি ওয়েন্ট অন এ হাইক। যে লেখক রয়েছে, যে ন্যারেটর রয়েছে, তার কি লক্ষ্য ছিল পর্বত আরোহণের সম্পর্কে, অর্থাৎ তিনি যে পর্বত আরোহণ করতে গেছিলেন সে ব্যাপারে তার কী লক্ষ্য ছিল, কী লক্ষ্য নিয়ে তিনি এগিয়েছিলেন বা কী লক্ষ্য নিয়ে তিনি পর্বত আরোহণ করতে গেছিলেন। দেখো তিনি কিন্তু অজানা কিছু আবিষ্কার করতে গেছিলেন, তাই না? আমরা বলবো আননোন এক্সপ্লোরিং, তাই না? একটা অজানা তথ্য কিন্তু তিনি আবিষ্কার করতে গেছিলেন। তো আমরা লিখবো উত্তর, দেখো টু এক্সপ্লোর এ রিজিয়ন, একটা কি অজানা একটা এলাকা তিনি কিন্তু আবিষ্কার করতে গেছিলেন। হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইনটু প্রভিন্স, যেখানে কিন্তু সচরাচর মানুষ কিন্তু যায় না, বেশিরভাগ যে পর্যটক আছে যেগুলো কিন্তু জানেই না, সেই অজানা একটা জায়গা সম্পর্কে কিন্তু তিনি আবিষ্কার বা সেই তথ্য কিন্তু জানতে গেছিলেন। এক কথায় বলতে গেলে আমরা বলবো যে ডিসকভার করতে গেছিলেন একটা অজানা জায়গা। নেক্সট দেখো বলেছে 2 নম্বর, হাউ উড ইউ ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য রিজন দ্য ন্যারেটর হাইক থ্রু। ওই জায়গাগুলো কেমন ছিল? আমরা জানি একটু আগে বললাম যে ব্যারন অ্যান্ড মনোটোনিয়াস, তো দেখো আমরা তাই লিখবো, দেখো লিখবো ব্যারন অ্যান্ড মনোটোনিয়াস। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর সিচুয়েশন রিগার্ডিং ওয়াটার আফটার ওয়াকিং ফর 3 days। তিনি যে টানা 3 দিন ধরে হাঁটছিলেন এবং সেই মুহূর্তে তার জলের ব্যাপারে কি সিচুয়েশন, মানে তার কি হয়েছিল। অবশ্যই তার জল কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই না? লেখক কিন্তু একটা জায়গায় বলেছিলেন যে আমি আমার যে শেষ জলটা রয়েছে সেটা একদিনই শেষ করেছি, তারপর আমি জলের সন্ধানে কি হেঁটে বেড়াচ্ছি এবং একটা পরিত্যক্ত কি হয় একটা গ্রাম পাই, যেখানে আমার আশা ছিল যে সেখানে নিশ্চয়ই গ্রামের লোকরা একটা সময় ঝর্ণার থেকে জল কালেক্ট করতো, কিংবা পরিত্যক্ত কোনো একটা কুয়ো বা পাত কুয়ো ছিল যেখান থেকে জল কালেক্ট করতো, আমি সেটারই সন্ধানে যাচ্ছি। অর্থাৎ তার আগের দিনের জলে কিন্তু তার শেষ হয়ে গেছে। চলো আমরা অ্যান্সার দেখবো। দেখো বলা হচ্ছে হি হ্যাড ইউজ দ্য লাস্ট অফ হিজ ওয়াটার দ্য ডে বিফোর। বলেছে কি যে তিনি তার আগের দিন রাতেই, দেখো এখানে বলেছে যে হি হ্যাজ ইউজড দ্য লাস্ট অফ হিজ ওয়াটার দ্য ডে বিফোর, মানে একদিন আগেই কিন্তু তার জল শেষ হয়ে গেছে এবং তিনি কিন্তু জল ছাড়াই হাঁটছেন। চলে আসছে দেখো নেক্সটে, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফাইন্ড ইন দ্য অ্যাবান্ডন্ড ভিলেজ। সেই পরিত্যক্ত যে গ্রামটা ছিল সেখানে লেখক কি খুঁজে পেয়েছিলেন? অবশ্যই একটা ঝর্ণা পেয়েছিলেন যেখানে জল টল কিছু ছিল না। দেখো আমরা লিখবো এ ড্রাই স্প্রিং। নেক্সট, how long did the narrator walk before realizing he still had not found water? তিনি কতক্ষণ পরে সেটা বুঝতে পেরেছিলেন যে জল তিনি হয়তো পাবেন না। প্রায় 5 ঘন্টা হাঁটার পর। তো আমরা লিখবো 5 hours। নেক্সট দেখো আমরা 5 hours এটা লিখলাম। নেক্সট দেখো আছে 6 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন দ্য ডে দ্য ন্যারেটর ওয়াজ হাইকিং। ওই সময়টা কেমন ছিল, অর্থাৎ তখনকার আবহাওয়াটা কেমন ছিল? আমরা পড়েছিলাম যে একটা জুন মাসের দিন ছিল এবং ওয়েদারটা বেশ মনোরম বা ভালো ছিল। তো আমরা লিখবো জুনের ডে, তাহলে লিখবো দেখো ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। নেক্সট দেখো বলেছে রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, মানে তুমি যে বাক্যগুলো দিবে
সেই বাক্যগুলো যে সত্য তার জন্য তোমার পাশে একটা সাপোর্টিং বাক্য দিতে হবে বা স্টেটমেন্ট দিতে হবে। আর তুমি যে বলছো যে এটা মিথ্যা, এই বাক্যটা মিথ্যা, তার পেছনে তোমাকে যুক্তি দিতে হবে এবং সেই সম্পর্কিত কিন্তু আমাদের একটা সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। দেখো তোমাদের বইভিত্তিক সাজেশনে আমি কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করেছিলাম যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো কীভাবে লিখতে হবে। চলো এগুলো আমরা অ্যান্সার করি। দেখো প্রত্যেকটির জন্য নাম্বার হচ্ছে কিন্তু 2 করে। দেখো প্রথমত বলছে দ্য ন্যারেটর ওয়ান্ট অন এ হাইক থ্রু হিলস দ্যাট ওয়ার ফ্যামিলিয়ার টু টুরিস্ট। মানে এখানে বলা হচ্ছে কি যে এই যে লেখক বা ন্যারেটর যিনি আছেন, যিনি কথক, তিনি কি হচ্ছে যে যে পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছেন সেটা সবারই জানা ছিল, সব টুরিস্টই এই ব্যাপারে জানতো, মানে নর্মাল ব্যাপার, ফ্যামিলিয়ার ব্যাপার। কিন্তু আমরা তো জানি যে এটা নর্মাল না, এটা কি বেশিরভাগ লোকের কি অজানা ছিল, নর্মাল টুরিস্টরা কিন্তু এটা জানতো না। তো আমরা লিখবো নিশ্চয়ই এটা ফলস, তার জন্য দেখো পাশে লিখলাম ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, মানে বেশিরভাগ যে টুরিস্ট আছে তাদের কিন্তু এটা জানা না, অজানা। নেক্সট বলছে দেখো দ্য ন্যারেটর ফাউন্ড অ্যান অ্যাবান্ডন অফ ওয়াটার ইন দ্য অ্যাবান্ডন ভিলেজ। বলেছে কি যে এই যে কথক যিনি আছেন তিনি নাকি জল খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমরা তো বললাম তিনি তো জল খুঁজে পাননি, তাহলে এটা কি হবে? ফলস হবে। তো পাশে লিখবো ফলস, কারণ কি যুক্তিতে লিখবো দেখো সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। যদিও তিনি জলের সন্ধান পেয়েছিলেন, এটা ঝর্ণা পেয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু জল ছিল না, এটা শুকনা ছিল। নেক্সট 3 নাম্বার দ্য ন্যারেটর এনজয় দ্য সাউন্ড অফ দ্য হুইসলিং ওয়াইন্ড। বলছে কি যে ওই যে বাতাসের যে শীষ দেওয়া যে আওয়াজ, সেটা লেখক বা কথক কিন্তু খুব মজা সহকারে নিচ্ছিলেন বা মজা করছিলেন। একদমই না, আমরা কিন্তু পড়েছিলাম যে এই যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজে কিন্তু ডাইরেক্ট বলা হচ্ছে যে সেই আওয়াজগুলো তার কানের মধ্যে বিজছিল, শীষের মতো বিজছিল, তাই না? শীষ দেওয়ার মতো বিজছিল এবং তাকে বিরক্ত করা একটা পরিবেশ কিন্তু তাকে তৈরি করে দিয়েছিল, তাই না? তাহলে লিখবো এটা ফলস, তখন লিখলাম ফলস। আর তার যুক্তিতে লিখবো যে ইটস সাউন্ড ওয়াজ হাইক দ্যাট লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বিং ডিউরিং ইটস মিল। মানে যখন তিনি খাচ্ছিলেন তখন জন্তু জানোয়ার যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজের মতো তার কানে সেই বাতাসের শব্দগুলো লাগছিল, যেটা তাকে বিরক্ত করছিল। নেক্সট দেখো বলছে দ্য ন্যারেটর ফাউন্ড শ্যাড অ্যান্ড শেল্টার ইন দ্য ব্যারেন ল্যান্ডস। লেখক কি করেছিলেন বা কথক ওখানে একটা বেশ ভালো একটা কি বলবো যে একটা আশ্রয়স্থল পেয়েছিলেন, যেটা ফলস। কারণ কি বলবো দেখো অন দি শেল্টারস লেস ল্যান্ডস, মানে ওখানে কিন্তু কোনো রকম বসতি তিনি যে তিনি যে থাকার জন্য যে কেউ তার জন্য যে তার যে বাড়ি ঘর করে দেবে সেরকম তো কোনো কিছু ছিল না। তিনি কি আশ্রয়ের জন্য নিজেই কিছু তৈরি করে নিয়েছিলেন, তার মানে ওনার জন্য সব কিছু প্রিপেয়ার করা ছিল তা না, তার জন্য এটা হবে ফলস। নেক্সট 5টা কথা বলেছে ন্যারেটর ওয়াজ হোপফুল অফ ফাইন্ডিং ওয়াটার আফটার ওয়াকিং ফর 5 আওয়ার্স। লেখককে কিন্তু আশা দিচ্ছিল যে তিনি জল খুঁজে পাবেন, কিন্তু যদি তুমি ডিটেলস পড়ো তাহলে কিন্তু এক জায়গাটায় দেখবে যে লেখক নিজে বলছেন যে না, আমার কোনো কিছু আশা দিচ্ছিল না যে জল আসবে। প্রথম থেকে তিনি বলছিলেন যে জল পাবো, কিন্তু পরবর্তীকালে তার মনের মধ্যে হচ্ছিল যে হ্যাঁ আর মনে হয় জল পাবো না। তার মানে এটা কি হবে? ফলস হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং অ্যানি। দেখো এইটাই কিন্তু একটা যুক্তি ছিল, সেটা দিয়ে আমরা লিখলাম। তো তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমাদের যদি ইংলিশ ডিটেলস পড়তে যায়, অ্যানালাইজ করতে যায়, তাহলে অনেক সময় চলে যাবে। আমরা খুব তাড়াতাড়ি দেখে নেবো যেন তোমাদের সময়টা বাঁচে এবং খুব কম সময়ের মধ্যে আমি যেন কমপ্লিট করতে পারি। দেখো নেক্সট বলছে কমপ্লিট দ্য স্টেটমেন্ট সেন্টেন্স 5:1। দেখো এখানে বলছে কি যে বাক্যগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এবং উপরের যে টেক্সট আছে সেই টেক্সটের থেকে কিছু শব্দ নিয়ে এটা আমাদের পূরণ করতে হবে। তো দেখো বলা হচ্ছে যে 1 নম্বর দ্য ন্যারেটর ওয়ান্ট অন এ লং হাইক থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু। এটা কি ছিল? ট্যুরিস্ট, যেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য অজানা ছিল। 2 নম্বর দ্য ন্যারেটর হাইক টুক হিম থ্রু এ রিজিয়ন অফ ড্যাশ ল্যান্ড। কীরকম ল্যান্ড ছিল? বলবো ব্যারেন অ্যান্ড মনোটোনিয়াস। নেক্সট দেখো 3 নম্বর দ্য ন্যারেটর ওয়াজ সার্চিং ফর ড্যাশ ইন দ্য অ্যাবান্ডন ভিলেজ। সেই অজানা গ্রামের মধ্যে কি খুঁজছিলেন? দেখো ওয়াটার, মানে জল খুঁজছিলেন, এবং একটা সময় তিনি মনে করছিলেন যে পাবো, আর একটা সময় কিন্তু তিনি রিয়েলাইজ করছিলেন যে পাবোও না। এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, মনে রাখবে। হ্যাঁ, তারপর দেখো দ্য সাউন্ড অফ দ্য হুইসলিং ওয়াইন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট। এটা কিসের মতো মনে হচ্ছিল? সেই সাউন্ডগুলো ডিস্টার্বিং অ্যান্ড ডিউরিং ইটস মিল। যখন তিনি খাচ্ছিলেন তখন কিন্তু তার এই শব্দগুলোকে বিরক্তকর মনে হচ্ছিল। কোনটা? ওই যে বাতাসের যে হুইসলিং শব্দ সেটা। নেক্সট বলছে 5 নম্বর দ্য ন্যারেটর ওয়াকড ফর 5 আওয়ার্স বাট নাথিং গেভ হিম হোপ অফ ফাইন্ডিং। তিনি কিন্তু কোনো কিছুর সন্ধান পায়নি এবং একটা সময় কিন্তু তার হোপ বা আশা কিন্তু তিনি ছেড়ে দিচ্ছিলেন যে মনে হয় পাবো না। কখন? প্রায় 5 ঘন্টা হাঁটার পর তার মনে হচ্ছিল কি? সেটা হচ্ছে জল পাবো না। তার জন্য দেখো পাশে ওয়াটার লিখলাম, ফাইন্ডিং ওয়াটার। কি খুঁজছিলেন? জল খুঁজছিলেন। নেক্সট দেখো বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। দেখো এখানে একটা আননোন প্যাসেজ রয়েছে এবং এই আননোন প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? চলো দেখো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিডলিং। মানে একটা বয়স্ক লোক ছিলেন, তিনি কি একটা বীজ হয় না, ওই যে গাছের যে বীজ হয়, চারা যেটাকে বলি, সেই বীজটাকে মাটির মধ্যে পুঁতেছিলেন এবং তার থেকে একটা গাছ হচ্ছিল এবং সেই সংক্রান্ত একটা স্ট্রাগলের গল্প। তিনি যে তার হোপটাকে ছাড়েননি, সেই গাছটাকে তিনি আলটিমেটলি লাস্ট পর্যন্ত জল দিয়ে গেছেন, যত্ন করে গেছেন এবং একটা সময় কিন্তু গাছের ছায়াও পেয়ে গেছেন। সেই ব্যাপারে চলো আমরা ডিটেলস করি। যেহেতু আনসিন,
তাই তোমাদের অজানা। চলো আমরা ডিটেলস বুঝি এটা। অ্যান্ড ওল্ড ম্যান লিভ ইন এ স্মল ভিলেজ, একটা বয়স্ক লোক একটা ছোট্ট গ্রামে বাস করতেন। ওয়ান ডে হি প্ল্যান্টেড এ সিডলিং ইন হিজ ব্যাকওয়ার্ড, মানে তিনি একদিনকে কী করলেন, তিনি তার বাড়িতে একটা গাছ পুঁতলেন বাড়ির মধ্যে কোনো একটা জায়গায়। এভরি ডে হি ওয়াটার্ড ইট অ্যান্ড টুক কেয়ার অফ ইট, প্রত্যেকদিন তিনি এটাকে জল দিতেন এবং কী করতেন, যত্ন করতেন। বাট অ্যাজ টাইম পাস্ট, কিন্তু সময় কেটে যাচ্ছিল, দ্য সিডলিং ডিড নট গ্রো অ্যাজ এক্সপেক্টেড, কিন্তু সেই গাছটা তেমনভাবে গ্রো হচ্ছিল না, সেভাবে বড় হচ্ছিল না। দ্য ওল্ড ম্যান নেভার লাফড অ্যাট হিম সেইং হি ওয়াজ ওয়েস্টিং হিজ টাইম, তার যে আশেপাশের যে লোক, মানে সেই বয়স্ক লোকের যে আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সেখানকার লোকগুলো, মানে এক কথায় বলতে গেলে তার প্রতিবেশীগুলো সেই লোকটার দিকে তাকাতো আর হাসতে বলতো, হে হে তুমি বিনা কারণে জল দিয়ে যাচ্ছ, হে বিনা কারণে তুমি এগুলো করে যাচ্ছ, এটার কিছু হবে না, এটা কিছু হবে না, বিনা কারণে সময় নষ্ট করে যাচ্ছ, এটা কিন্তু বলতো সেই বয়স্ক লোকটার দিকে। এরকম আরও অনেক কিছু বলতো এবং তার দিকে তাকে কিন্তু হাসতো। তারপর বলতে দেখো, বাট দ্য ওল্ড ম্যান ডিড নট গিভ আপ, কিন্তু সেই বয়স্ক লোকটা গিভ আপ করেনি, ছেড়ে দেয়নি। দেখো প্রত্যেকটা সাকসেসফুল লোকের পিছনে কিন্তু এটাই মেন পয়েন্ট, গিভ আপ। দেখো নেভার গিভ আপ, তোমাকে কোনো কিছু ছেড়ে দেওয়া চলবে না। কোনো একটা জায়গায় সাকসেস হচ্ছে না, বিজ্ঞান বা অঙ্ক রেডি হচ্ছে না, কী হবে, বারবার পড়তে থাকো, পড়তে একটা সময় দেখবে তুমি সফল হবেই হবে। বা তুমি একটা কাজ করছো, সেই কাজটা বারবার করতে থাকো, একটা সময় দেখবে তুমি সাকসেস হবেই হবে। তো লাইফে কোনো কিছু হচ্ছে না বা পারছে না বলে ছেড়ে দেওয়া যাবে না, সেই জিনিসটা বারবার নিজেকে তৈরি করতে হবে। এরকম একটা মোটিভেশন স্টোরি শোনানোর জন্যই আমি এই গল্পটা তোমাদেরকে দিলাম, যেন তোমরা মোটিভেটেড হও। কারণ সামনে তোমাদের মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকে একটা বড় টার্গেট তোমাদের নিতে হবে এবং তার জন্য প্রথম থেকে শুরুয়াত থেকেই মন দিয়ে পড়তে হবে, যেন বোর্ড এক্সামে তোমরা একটা দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট করতে পারো। চলো আরেকটু আমরা মোটিভেট হই, চলো আরেকবার করি। বাট দ্য ওল্ড ম্যান ডিড নট গিভ আপ, কিন্তু সেই বয়স্ক লোকটি কী করেছিলেন, সেটা ছেড়ে দেয়নি, সেই বৃদ্ধ লোকটি কোনোদিনও আশা ছেড়ে দেয়নি। হি কন্টিনিউ টু কেয়ার ফর দ্য সিডলিং, এবং তিনি সেই যে বীজটা বপন করেছিলেন সেটার পিছনে কিন্তু একদম আশা রেখেছিলেন এবং প্রতিনিয়ত কিন্তু তার পিছনে লেগেছিলেন এবং কিন্তু যত্ন করতেন। ফাইনালি আফটার মান্থ অফ কেয়ার দ্য সিডলিং গ্রিউ ইন্টু এ বিউটিফুল ট্রি, কিন্তু কয়েক মাস পরে বা কিছুদিন পরে দেখা গেল সেই গাছটা বড় হয়ে উঠলো এবং একটা সময় কি হলো দেখো, প্রোভাইডিং শেড অ্যান্ড শেল্টার টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ ফ্যামিলি। এবং একটা সময় পরে কি হলো জানো, ওই গাছটা বড় হওয়ার পরে সুন্দর একটা গাছে পরিণত হলো সেই বীজটা, এবং তখন কি তার একটা সুন্দর ছায়া কিন্তু দিতে থাকলো। সেই ছায়ার তলে বসে সেই বয়স্ক লোকটা এবং তার ফ্যামিলি যারা ছিল তারা কিন্তু বেশ বিন্দাস থাকা শুরু করলো, একটা আরাম আয়েসের মতো থাকা শুরু করলো। ঠিক একই রকম তোমার যে স্টেজটা চলছে, তুমি যে পরিস্থিতিতে রয়েছো, সেটা নিশ্চয়ই সবার জন্য, আমি বলবো যে সবার জন্য সেটা বেটার না, বা তোমার কাছে মনে হচ্ছে যেটা বেটার না, যে তুমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই তুলনায় আশানুরূপ ফল বা রেজাল্ট করতে পারছো না। কিন্তু তোমাকে ছেড়ে দিলে চলবে না, তোমাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে এবং একটা বেটার রেজাল্টের দিকে ধাবিত হতে হবে। একটা সময় যখন বেটার একটা রেজাল্ট হবে, একটা বেটার একটা জব হবে, একটা বেটার একটা ক্যারিয়ার হবে, তখন দেখবে তুমি আর তোমার ফ্যামিলি বিন্দাস আছো। ওকে, এই মোটিভেশনের জন্য এই গল্পটা নিয়েছিলাম। তো দেখো মোরাল বলতে পারি, পারসিভারেন্স অ্যান্ড প্যাশন ক্যান লিড টু গ্রেট সাকসেস। যদি তোমার মধ্যে ধৈর্য থাকে, তোমার মধ্যে যদি পরিশ্রমের ক্ষমতা থাকে, প্রতিনিয়ত তুমি যদি পরিশ্রম করতে থাকো, তুমি যদি কোনো কিছু না ছেড়ে দিয়ে মন দিয়ে তার পিছনে যদি লেগে থাকো এবং মন দিয়ে যদি পরিশ্রম করো, তুমি সাকসেস পাবেই এবং একটা বড় সাকসেস তুমি পাবে। চলো আমরা প্রশ্ন উত্তর করি। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দেখো এখানে বলছে যে সঠিক উত্তরটি আমাদের বেছে নিয়ে টিক দিতে হবে। প্রথম নাম্বার দেখো, হোয়াই ডিড দ্য ওল্ড ম্যান নেভার লাভ অ্যাট হিম, যে ওই যে বয়স্ক লোকটা ছিল না, তার আশেপাশে যে প্রতিবেশীগুলো ছিল তার প্রতি হাসতে ছিল কেন? এটা একদম ডাইরেক্ট আমরা অ্যান্সার করতে পারি। দেখো বি নাম্বার, দেখো বিকজ হি ওয়াজ ওয়েস্টিং হিজ টাইম। কেন? কারণ হচ্ছে বয়স্ক লোকটা বিনা কারণে তার সময়টা নষ্ট করছে, ওই গাছটা কিছুই হবে না, এরকম একটা ধারণা তার প্রতিবেশীদের ছিল। তার মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নেক্সট দেখা বলেছে 2 নম্বর, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের মোরাল স্টোরিটা কি? প্রথমত বলছে দেখো, দ্যাট ওয়ান শুড গিভ আপ ইজিলি, না এটা তো হবে না, কোনো কিছু ছেড়ে দেওয়া তো ঠিক না। দ্যাট প্রিজার্ভেন্স অ্যান্ড পেশেন্ট ক্যান লিড টু গ্রেট সাকসেস, এটা কিন্তু হবে। কোনো কিছুর সাথে যুক্ত থাকো, পরিশ্রম করো এবং একটা সময় কিন্তু তুমি সেটা কিন্তু পাবে, একটা বড় ধরনের সাকসেস কিন্তু তোমার সামনে চলে আসবে। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলে আসছে দেখো নেক্সট, দেখো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট নাম্বার, হোয়াট হ্যাপেন টু দ্য সিডলিং আফটার মান্থ অফ কেয়ার, অনেক দিন যত্ন করার পরে গাছটাতে আলটিমেটলি কি হয়েছিল? গাছটা কি বড় হয়ে গেছিলো? প্রথমত বলছে যে ইট ডাইট, মরে গেছিল, না একদম না। ইট রিমেইন দ্য সেম, একই রকম ছিল, না এটাও না। 3 নম্বর দেখো, ইট গ্রিউ ইন্টু এ বিউটিফুল ট্রি, একদম আমরা কিন্তু পড়লাম একটু আগে যে একটা সুন্দর একটা গাছে পরিণত হয়েছিল এবং বড় একটা গাছে পরিণত হয়েছিল, তাই না? তার মানে আমরা বলতে পারি যে সি নাম্বার উত্তরটা হবে রাইট। এবার দেখো রাইট। এবার 4 নম্বর, হোয়াট ইজ দ্য ট্রি প্রোভাইড টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ ফ্যামিলি,
সেই ওই যে গাছটা ছিল, সেই গাছটা একটা সময় কী করেছিল, সেই বয়স্ক লোকটা বা বৃদ্ধ লোকটার জন্য কী উপকারী রাস্তা হয়ে এসেছিল। অবশ্যই আমরা বলছিলাম যে ফুড, খাবার সন্ধান, না এটা তো না। শেল্টার অ্যান্ড সেট, এটা কিন্তু অবশ্যই তার কিন্তু আশ্রয়ের একটা স্থান বা বসার একটা সুন্দর একটা স্থান হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 5 নাম্বার, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান প্ল্যান্ট ইন হিজ ব্যাকওয়ার্ড। ওই বয়স্ক লোকটা বাড়ির উঠানে বা তার আশেপাশে কী পুঁতেছিল? আমরা বললাম যে একটা ফ্লাওয়ার, একটা ফুল না, অ্যাসিডলিং, একটা বীজ পুঁতেছিল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলে আসছে, দেখো এইভাবে করবে অবশ্যই। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো ফলস তার পাশে এফ বলতে মিথ্যা, অর্থাৎ ফলস বলতে মিথ্যা, তার পাশে এফ লিখতে হবে। খুব স্পিডে পড়ার চেষ্টা করতেছি যেন তোমাদের সময়টা নষ্ট না হয়, খুব স্পিডে বলার চেষ্টা করছি যেন তোমাদের খুব তাড়াতাড়ি আমি এটা কভার করে দিতে পারি। দেখো প্রথমত বলছে দ্য ওল্ড ম্যান প্ল্যান্টেড এ ফ্রি গ্রন ট্রি ইন হিজ ব্যাকওয়ার্ড। একদম ভুল। এর মানে কি যে বয়স্ক লোকটা একটা পুরো পরিপূর্ণ একটা গাছ, যে গাছটা পরিপূর্ণ সেই গাছ থেকে লাগিয়েছিল? অবশ্যই না, তিনি তো একটা বীজ পুঁতেছিলেন, তাই না? একটা ছোট্ট গাছ পুঁতেছিলেন। 2 নম্বর দেখে বলেছে দ্য ওল্ড ম্যান টুক কেয়ার অফ দ্য সিডলিং এভরিডে, মানে ওই যে বীজটা যে ছিল, যে গাছটা তিনি পুঁতেছিলেন, সেটাকে নিয়মিত কী করতেন? তিনি যত্ন আদি করতেন। এটা তো সত্য, তার জন্য পাশে টি লিখবো। নেক্সট দেখো 3 নাম্বার, দ্য সিডলিং গ্রিউ ইন্টু এ ট্রি ওভারনাইট, মানে ওই গাছটা রাতারাতি বড় হয়ে গেছিলো। দ্যাট এটা কি হয় নাকি? অনেকদিন টাইম লেগেছে, তাহলে এটা ফলস হবে, তার জন্য এফ লিখবো। তারপর দেখো 4 নাম্বার, দ্য ওল্ড ম্যান নেভার্স এনকারেজ হিম টু টেক কেয়ার অফ দ্য সিডলিং, মানে ওই বয়স্ক লোকের আশেপাশে যাদের বাড়ি ছিল তারা কি ওই বৃদ্ধ লোকটাকে কী করতো? মোটিভেট করতো, এনকারেজ করতো, তুমি আরও বেশি জল দাও, আরও বেশি কেয়ার করো, আরও বেশি গাছটা হবে। এটা তো করেই নাই, বরং তারা হাসাহাসি করতো, তার মানে এটা কি হবে? ফলস। দেখো পাশে লিখবো এফ। নেক্সট দেখো বলেছে 5 নম্বর, দ্য ট্রি প্রোভাইডেড ফুড টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ ফ্যামিলি। বলছে ওই গাছটা বয়স্ক লোকটা কী করতো? খাবার টাবার ইত্যাদি দিত এবং তার ফ্যামিলিকে বিভিন্ন রকম খাবার টাবার দিত। খাবার টাবার বলতে হয়তো ফল টল ইত্যাদি দিত, কিন্তু আমরা তো বললাম সেরকম কিছুই না। সেটা কি সুন্দর একটা গাছ, একটা আশ্রয়স্থল হয়ে উঠেছিল, তার মানে খাবার দিত না, তার মানে এটা কি হবে? ফলস। পাশে লিখবো এফ, বাস কমপ্লিট। দেখো নেক্সট আসছে কমপ্লিট দ্য সেন্টেন্স 5 নম্বর। প্রথমত বলছে দ্য ওল্ড ম্যান প্ল্যান্ট এ ড্যাশ ইন হিজ ব্যাকওয়ার্ড, কি এটা একটা সিডলিং পুঁতেছিলেন। নেক্সট দেখো বলেছে ওল্ড ম্যান নেভার লাভড অ্যাট হিম সেইং হি ওয়াজ ওয়েস্টিং হিজ টাইম। এটা ঠিক, ওয়েস্টিং হিজ টাইমই তো, হিজ টাইম হবে এখানে শূন্যস্থানে। লেনা স্মল ফ্রম ড্যাশ আফটার হার অ্যাক্ট অফ কাইন্ডনেস, এটা কিন্তু ফ্লারিস্ট হবে। নেক্সট বলছে দ্য ট্রি প্রোভাইডেড ড্যাশ অ্যান্ড শেল্টার টু দ্য ওল্ড ম্যান ইন অ্যান্ড হিজ ফ্যামিলি, কী দিয়েছিল? অবশ্যই শ্যাড, একটা ছায়া দিয়েছিল এবং আশ্রয়স্থান দিয়েছিল, তাই না? নেক্সট দেখো 5 নম্বর বলছে দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট ড্যাশ অ্যান্ড দ্য পেশেন্ট ক্যান লিড টু দ্য গ্রেট সাকসেস, অবশ্যই প্রিজার্ভেন্স হবে, তাই না? নেক্সট বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এটাতে বলছে চেঞ্জ দ্য ফলোইং ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। তো প্রথমত বলছে দেখো আই হেল্প ইউ সেড মাই সিস্টার, আমার বোন আমাকে বললো যে আমি তোমাকে সাহায্য করবো, এটা আমাদের স্পিচ অর্থাৎ ন্যারেশন করতে হবে। দেখো আমরা এখানে বলবো দেখো মাই সিস্টার সেইড দ্যাট শি উড হেল্প মি। নেক্সট 2 নম্বর, দে উইল কাম টুমোরো সেইড মাই ফ্রেন্ডস, এটা হবে দেখো মাই ফ্রেন্ডস সেইড দ্যাট দে উড কাম দ্য নেক্সট ডে। নেক্সট বলা হচ্ছে দেখো আই এম গোয়িং টু দ্য মুভিজ সেইড রোহন সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মুভিজ। নেক্সট 4 নম্বর দেখো উই হ্যাভ ওন দ্য গেম এক্সক্লেম দ্য ক্যাপ্টেন, তো আমরা বলবো দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। ভয়েস চেঞ্জ দেখো 4 নম্বর রয়েছে, 4টি প্রশ্ন। দ্য শেফ কুকস ডেলিসিয়াস মিলস, এটা হবে দেখো ডেলিসিয়াস মিলস আর কুকড বাই দ্য শেফ। নেক্সট বলছে দ্য ওয়ার্কার আর বিল্ডিং এ নিউ ব্রিজ, হবে দেখো এ নিউ ব্রিজ ইজ বিং built by the workers. নেক্সট বলছে দেখো someone is writing a book, আমরা বলবো a book is being written। তারপর দেখো the teacher teaches English grammar, লিখবো English grammar is taught by the teacher। Change the following assertive sentence to interrogative, he has finished his homework, লিখবো he has finished his homework, কোশ্চেন চিহ্ন করতে হবে। নেক্সট বলছে দেখো এখানে হ্যাজ দিয়ে কিন্তু কোশ্চেন চিহ্নটা হলো শি স্টাডিজ এভরিডে, বলে এখানে আমরা প্রশ্ন চিহ্ন করতে গেলে লিখবো ডাজ শি স্টাডি এভরিডে। নেক্সট দে উইল অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এটাকে প্রশ্ন চিহ্ন করতে গেলে আমরা কি করবো? উইল দিয়ে লিখবো উইল দে অ্যাটেন্ড দ্য কনফারেন্স। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আমাদের পূরণ করতে হবে। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং, এটা দেখো একটা দেওয়ালের মধ্যে কোনো একটা ছবি যদি হ্যাং করে থাকে বা ঝুলে থাকে তাহলে বা রাখা থাকে সেটা কিন্তু আমরা অন দিয়ে পূরণ করি, তো লিখবো অন দ্য ওয়াল। একটানা শেষ করবো, দেখো একটানা টোটাল সেটটা আমরা কিন্তু কমপ্লিট করবো। নেক্সট বলছে দেখো দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট হবে। নেক্সট দেখো বলছে আই অ্যাম টায়ার্ড অফ ওয়ার্কিং, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হয় তাই না? নেক্সট বলছে শি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, এখানে কি হবে? অ্যান ইঞ্জিনিয়ার। রাইটিং স্কিলে চলে আসছে দেখো এ রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ এ টাইটেল টু স্টোরি, মানে এই যে এটা রয়েছে মানে কি বলতো এখানে লক্ষ্য করো কিছু পয়েন্ট আমাদের দেওয়া আছে, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টের উপর বেস করে আমাদের একটা স্টোরি লিখতে হবে এবং তার একটা সুন্দর টাইটেলও আমাদের দিতে হবে।
তো দেখো বলছে যে ক্রস সিটিং অন এ ট্রি, একটা কাক একটা ডালের মধ্যে বসেছিল, পিস অফ মিট ইন ইটস বেক, তার মুখের মধ্যে একটা মাংসের টুকরো ছিল, এটাকে আমি সুন্দর করে বানাবো। দেখো লিখবো অ্যান্সার দ্য ক্লেভার ক্র। এখানে চালাক চালাক কাক বলা হচ্ছে কেন, গল্পটাই এরকম, চলো পড়ি তাহলে বুঝবে। দেখো বলছে যে ক্রস স্যাট অন এ ট্রি, একটা কাক একটা ডালের মধ্যে বসেছিল, এ জুসি পিস অফ মিট ইন ইটস বেক, তার ঠোঁটের মধ্যে একটা সুন্দর সুস্বাদু একটা মাংসের টুকরো নিয়ে। এ সিলি ফক্স ফাস্ট আন্ডার দ্য ট্রি, একটা বোকা খাকশিয়াল নিচ দিয়ে যাচ্ছিল হাঁটে হাঁটে, ডিং ডাং ডিং। ওয়িং আইং দ্য মিট, ওহ ক্রো ইউ হ্যাভ সাচ এ বিউটিফুল ভয়েস। তখন কি করলে বলো তো, ওই মাংসের টুকরাটা ওই শিয়ালটা কাকের মুখে দেখে বললো, ও ও কাক ভাই তোমার তো সেই গলার ভয়েস, কি সুন্দর তুমি গান গাও। সেই খাক শিয়ালটা বলছিল ওকে, প্লিজ সিং ফর মি, তুমি আমার জন্য একটা গান গাও। দ্য ক্রস সিং ডেঞ্জার কুইকলি ফ্লেস দ্য মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড বিগান টু সিং। তো কী করলে বলো তো, ওই যে ইয়েটা যে আছে না, ওই যে যেটা কী বলবো কাকটা ছিল, সেই কাকটা কী করলো, সেই মিটটাকে তার পায়ের তলায় খুব সুন্দর করে রেখে দিল এবং একটা গান শুরু করে দিল। দ্য ফক্স পুলড, একসময় শিয়ালটা দেখলো যে সে তো আর মিটের টুকরোটা পেল না, পাবে কী করে, সে তো ছাড়েইনি। লেফট এমটি হ্যান্ডেড, তারপরে খালি হাতে সে কী করলো, সামনের দিকে রওনা দিল। ওয়াইল দ্য ক্র এনজয়েড ইটস মিল ইন পিস। তারপরে কী করলো, সে কাকটা যখন দেখলো যে শিয়ালটা চলে গেছে, তখন এই মাংসটাকে খুব সুন্দর করে মজাভাবে খাচ্ছে আর এনজয় করছে, ব্যাস। তো সব গল্প ডিফারেন্স দেখো। রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড উইদিন 100 words ডিসক্রাইবিং এ প্লেস হুইচ ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি। মানে তুমি একটা জায়গায় ঘুরতে গেছিলে, সেই ব্যাপারে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। অবশ্যই ডিয়ার রাজু, রাজু বলতে আমার নামই রাজু। দেখো বললাম আই হোপ দিস লেটার ফাইন্ড ইউ ওয়েল। আমি আশা করি যে তোমরা সবাই বেশ ভালো আছো। আই রিসেন্টলি ভিজিটেড দ্য দার্জিলিং হিলস অ্যান্ড ইটস ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি রিসেন্টলি দার্জিলিং হিলসে পাহাড়ে গেছিলাম এবং আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। দ্য স্ক্রিনিং বিউটি অফ দ্য হিলস, দ্য টি গার্ডেন অ্যান্ড দ্য টয় ট্রেন রাইড অল ব্রেথ টকিং। সত্যিকার ওখানকার যা দৃশ্য, ভাই কি দৃশ্য দেখে আমার না বাকরুদ্ধ, মানে আমার বলার মতো ভাষা নেই, মানে বাকরুদ্ধ হয়ে গেছে। দেখো এখানে ব্রেথ টকিং, একটা সুন্দর একটা ভাষা ইউজ করলাম, এই ল্যাঙ্গুয়েজটা আমি কথা বলছি। দেখো ব্রেথ টকিং, মানে আমার ভাষা নেই বলার মতো যে আমি কি বলবো। সেখানকার টয় ট্রেন, চা বাগান এবং পাহাড়ের বিভিন্ন রকম সিন। অবশ্যই টাইগার হিল তো বলবোই। আই অলসো ভিজিটেড দ্য টাইগার হিল, আমি টাইগার হিলও গেছি। হুইচ অফার এ স্ট্যান্ডিং ভিউ অফ দ্য সানরাইজ। সত্যি যখন সূর্যটা ডুবে যায় তখন এত সুন্দর, যখন সূর্যটা ওঠে, সানরাইজ বলতে সূর্য ওঠা, যখন সকালে সূর্য প্রথম ওঠে তখন আমি টাইগার হিল থেকে যখন দেখছিলাম, ও ভাই আমি প্রকাশ করতে পারবো না যে কি দৃশ্য, এত সুন্দর একটা মনোরম দৃশ্য। আই উইশ ইউ ওয়ার দেয়ার টু এক্সপিরিয়েন্স ইট উইথ মি। আমার খুব আফসোস হচ্ছে বন্ধু, ওই সময় আমি তোমাকে মিস করছিলাম। এই প্রত্যেকটা বন্ধুই বলে, আমিও বলি তুমিও বলো, এই বন্ধু সত্যিকার ওই সময় আমার খুব মিস মনে হচ্ছিল। তুই যদি থাকতি বা তুমি যদি থাকতে বন্ধু, সেই লাগতো, আমরা দুজন মিলে আরও বেশি অনুভব করতে পারতাম। তুই যদি দেখতে জিনিসটা সেই লাগতো। আই শ্যাল শেয়ার মোর অ্যাবাউট মাই ট্রিপ হোয়েন উই মিট। এই ব্যাপারে আমি তোমাকে আরও অনেক কিছু বলবো যখন তোমার এবং আমার মধ্যে দেখা হবে, অর্থাৎ আমাদের দেখা হলে আরও বেশি ডিটেলস বলবো। বেস্ট শুভম, তোমার প্রিয় শুভম। নেক্সট দাদার ক্লাসরুম। দেখছো টোটালটা শেষই হয়ে গেছে কখন, বুঝতেই পারিনি। পড়ানোর মধ্যে না আলাদা একটা মজা খুঁজে পাই আমি, আমার সত্যি খুব ভালো লাগে। এই টোটাল ইংলিশের মডেল কোশ্চেন সেট টোটালটা কমপ্লিট হয়ে গেল, আমি বুঝতেই পারিনি, ভাবছি হয়তো আরও আছে, মনে হচ্ছে আরেকটু থাকলে ভালো হতো, তাই না? ওকে, কেমন পড়ালাম, কেমন লাগলো তোমার সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। আমি চাই তোমার কাছে একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট, তার জন্য অনেক মোটিভেশন স্টোরি শোনালাম। অবশ্যই একটা ভালো পরীক্ষা দাও, একটা ভালো র্যাঙ্ক করো, একটা ভালো রেজাল্ট করো। আর দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার সাবস্ক্রিপশন অবশ্যই আমার মোটিভেশন। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।